বড় বৌমা, আরে ও বড় বৌমা, কখন থেকে ডাকছি তোমাকে, তোমার তো কোনো সাড়া শব্দই নেই দেখছি। কি গো ছোট বৌমা, তোমার বড় যা কোথায় গেল? মা, আপনার ছোট বৌমা কোথায় গেছে, কি করছে না করছে আমি কি সব খবর রেখে দেব নাকি? আপনার ছোট বৌমা কি আমাকে বলে সব কাজ করে? আর আপনি তো জানেন আপনার ছোট বৌমা কত করে। এত শীত পড়েছে বলে বেলা করে ঘুম থেকে উঠেছে, তার উপরে আবার কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। মা, আপনি কিছু বলেন না বলি এত মাথায় উঠে পড়েছে। ঠিকই বলেছো ছোট বৌমা, এবার আমাকে একটু ব্যবস্থা করতেই হবে, না হলে বড় বৌমা দিনের পর দিন আরো মাথায় উঠে বসবে। বড় বৌমা, আমি আজকে চাটা পাবো নাকি? বেলা 10টা বাজতে চললো, কোথায় যে গেল কে জানে। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতে বড় বৌমা কবিতা সেখানে এসে হাজির হয়। তখন কবিতা বলে, হ্যাঁ মা বলুন, আপনি আমাকে ডাকছেন? আসলে আমি আপনার ডাক শুনতেই পাইনি, কারণ আমি তো বাবলিকে খাবার খাওয়াচ্ছিলাম। ও স্কুলে যাবে বলে রেডি হচ্ছিল, তাই আমি ওকে চুল বেঁধে দিচ্ছিলাম। মেয়ের পিছনে সারাদিন কাটিয়ে দিচ্ছ, এটা হলে কি চলবে? আমার আর ছোট বৌমা চাটাকে দেবে, আর ওদিকে যে তোমার একমাত্র ননদ নীলা কলেজে যাবার জন্য রেডি হয়ে গেল, তাহলে ওকে কে খাবারটা বানিয়ে দেবে? শুধু নিজের মেয়ের কথাটা ভেবে ওর দিকে রয়েছো। মা, এই বাড়িতে তো আপনার আরো একটা বৌমা রয়েছে, আপনার ছোট বৌমাকেও তো আপনি এই কাজগুলো বলতে পারেন। আপনি তো জানেন আমি সকালবেলা উঠে সকলের জন্য নাস্তা বানাই, একদিন না হয় দেরি হয়ে গেছে, তো আপনি আপনার ছোট বৌমাকে বলে করিয়ে নিতে পারতেন। দেখেছেন মা, দেখেছেন আপনার মুখে মুখে কেমন তর্ক করছে, একটু বড় ছোট বলে মানামানি করছে না। আচ্ছা মা, ঠিক আছে, আপনি একটুখানি বসুন, আমি আপনাকে চা নাস্তা বানিয়ে এনে দিচ্ছি। এই বলে কবিতা তার শাশুড়ি মা, ননদ এবং ছোট জায়ের জন্য যখন নাস্তা বানাতে যখন রান্নাঘরে যায়, তখন শ্রেয়া শাশুড়ি মায়ের কানে কবিতার নামে বিষ ঢেলে দেয়। মা জানেন আপনার বড় বৌমা কত বড় চালাক, আপনার সঙ্গে কত চালাকি করেছেন, আপনি তো কিছুই বুঝতে পারছেন না। শুনুন তাহলে, আপনি নতুন কম্বলটা কিনেছিলেন তো, ওই কম্বলটা আপনার বড় বৌমা নিজের রুমে রেখে দিয়েছে, যাতে ঠান্ডা লাগলেই ওই নতুন কম্বলটা গায়ে দিয়ে নিতে পারে। কি সত্যি ছোট বৌমা, তুমি সত্যি দেখেছো তো? ঠিক আছে, আসুক নাস্তাটা নিয়ে, আসতে দাও বড় বৌমাকে, তারপর ওর ব্যবস্থা করতেই হবে। কিছু না বলে বলে মেয়েটা মাথায় উঠে পড়েছে, ভেবেছে কি? হ্যাঁ মা, আপনি সব সময় ওকে ছেড়ে দেন, তাই জন্যই তো মাথায় উঠে বসেছে, এবার আর ছাড়লে হবে না, আপনি ওকে অনেক কথা শোনান। শ্রেয়া শাশুড়ি মায়ের কানে এইসব উল্টোপাল্টা কথা তুলছিল, আর এইসব উল্টোপাল্টা কথা শুনে অঞ্জলি দেবী অনেক রেগে গিয়েছিল। অঞ্জলি দেবী বড় বৌমার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বড় বৌমা কবিতা নাস্তা নিয়ে হাজির হয়। তারপর ব্যাস, শাশুড়ি মা তাকে কথা শোনাতে থাকে, একের পর এক কথা শুনিয়েই যেতে থাকে। বড় বৌমা, তোমার যদি কম্বলটা নেবার এত ইচ্ছে ছিল, তুমি তো আমাকে আগে বলতে পারতে। শুধু শুধু না বলে কেন আমার নতুন কম্বলটা তোমার রুমে রেখে দিয়েছো? ওটা তো আমি ছোট বৌমার জন্য নিয়ে এসেছি। তুমি জানো না ছোট বৌমার বাপের বাড়ি থেকে কত কিছু যৌতুকে নিয়ে এসেছিল? তাই আমিও খুশি হয়ে শীতের জন্য ছোট বৌমাকে ওই উপহারটা দিতে চাই। মা, আমি তো কোনো কম্বল আমার রুমে রাখিনি, আর তাছাড়া আপনি নতুন কম্বল নিয়ে আসতেই তো আপনার ছোট বৌমা নিজের রুমে নিয়ে চলে গেল। শুধু শুধু আমার নামে দোষ কেন দিচ্ছেন? আমি কোনো নতুন কম্বলে হাত দিইনি। মা দেখেছেন, আপনার বড় বৌমা মিথ্যে কথা বলতে শিখে গেছে, দেখেছেন তো কেমন আপনার মুখে মুখে তর্ক করে মিথ্যে কথা বলছে। আপনি আমার জন্য যা কিছু নিয়ে এসেছেন ও রাগ হচ্ছে। শ্রেয়ার মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী বড় বৌমাকে আরো কথা শুনিয়ে দেয়, যার ফলে কবিতার অনেক কষ্ট হয় এবং সে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মাকে কাঁদতে দেখে ছোট মেয়ে বাবলি বলে, মা, মা তুমি কাঁদছো কেন? ঠাম্মি আবার তোমাকে রাগ করেছে? বলো, ঠাম্মি তোমাকে শুধু শুধু বিনা দোষে এরকম রাগ করে? আমি যখন ভুল করি তখন তো তুমি আমাকে রাগ করো, আর ঠাম্মি তোমাকে রোজের রোজ সবসময় এরকম কথা শোনায়। মা বাবলি, ওই রকম বলতে নেই, ওটা তোমার ঠাম্মি হয়, আর ঠাম্মি তোমাকে কত ভালোবাসে, ঠাম্মির নামে ওই রকম বলতে নেই। এইরকম ভাবেই কবিতা নিজের মেয়েকে শিক্ষা দিচ্ছিল। কিন্তু অঞ্জলি দেবী বাবলিকেও এত পছন্দ করত না, কারণ তার মায়ের জন্য কবিতা ছিল খুবই দরিদ্র পরিবারের মেয়ে, বাড়িতে কাজের লোক হিসেবে তাকে নিয়ে এসেছিল। অঞ্জলি দেবী ভেবেছিল যে কবিতাকে বাড়ির কাজের লোক হিসেবে রাখবে, তাই তাকে নিয়ে চলে আসে। এই সব কথা অঞ্জলি দেবীর বড় ছেলে কার্তিক কিছুই জানতো না, কারণ কার্তিক থাকতো শহরে, সে একটা ভালো চাকরি করত। কিন্তু তার সত্ত্বেও অঞ্জলি
অঞ্জলি দেবী বড় বৌমাকে এত রাগ করত, তার উপর এত অত্যাচার করত, তার উপর এই শীতের সকালে তাকে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কিছু কাজ করাতো। আর ছোট বৌমাকে সে কিছুই বলতো না, কারণ ছোট বৌমার বাড়ি থেকে অনেক কিছু যৌতুক এসেছিল, যার কারণে অঞ্জলি দেবী ছোট বৌমাকে অনেক ভালোবাসে। এইরকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন শ্রেয়া কবিতাকে বাড়ি থেকে বার করার প্ল্যান করে। শ্রেয়া শাশুড়ি মায়ের রুমের সামনে তেল ঢেলে রাখে, তারপর যখনই অঞ্জলি দেবী বার হতে যায় তখনই সে পড়ে যায়। বাবারে বৌমারা, ছোট বৌমা বড় বৌমা তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। বাবারে বাবা, আমি তো মরেই গেলাম। একে তো শীতকাল, তার উপরে আবার এইরকম যদি ব্যথা লাগে তাহলে তো আমি আর বেঁচেই থাকবো না। বড় বৌমা ছোট বৌমা, কার এইরকম কাজ হয়েছে? আমার রুমের সামনে দরজার সামনে এরকম তেল কেন ফেলে রেখেছো তোমরা? অঞ্জলি দেবীর কথাতেই তার দুই বৌমা এবং তার মেয়ে সেখানে ছুটে আসে। মা, আপনি কিভাবে পড়ে গেলেন? আর আপনার রুমের বাইরে কে এরকম তেল ফেলে রেখেছে? বড় বৌদি, তুমি আর নাটক করো না। আমি জানি মায়ের থেকে বদলা নেবার জন্য তুমি এই কাজ করেছো। মা, আপনি সেদিন বড় বৌদিকে অত কথা শোনালেন তো, সেই কারণেই মনে হয় বড় বৌদি আজ আপনার কাছে এরকম ভাবে বদলা নিতে চাইছে। আমার তো মনে হয় এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেওয়াই ভালো, না হলে জানি না আর কত কি ক্ষতি হবে। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো। বড় বৌমা, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আজ তোমার কারণে আমার এই রকম অবস্থা হয়েছে। ছোট বৌমা, আমি একদম চলাফেরা করতে পারছি না, আমাকে রুমে নিয়ে চলো, আর ডাক্তার বাবুকে এক্ষুনি ফোন করো। আর এই যে তোমাকে আমার বাড়িতে না দেখতে পাই। শাশুড়ি মায়ের কথাতেই কবিতা নিজের ছোট সন্তানের হাত ধরে বাড়ি থেকে বার হয়ে যায়। কোথায় যাবে, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা ঠান্ডা পড়তে থাকে। কনকনে শীতে তারা দুইজনে মায়ের বেটিতে কোথায় যাবে, কি করবে তারা কিছুই বুঝতে পারছিল না। কবিতা নিজের মেয়েকে নিয়ে শুধু সামনের দিকে এগিয়ে চলছিল। তারপর তারা দুইজনে একটা বড় পাইপ দেখতে পায়। সেই বড় পাইপের ভিতরে তারা দুইজনে রাত কাটাবে বলে ঠিক করে। মা, বাবলি তুই এখানেই বস, আমি দেখছি কোথাও থেকে কিছু জোগাড় করতে পারি কি। খাবার দাবার কথাটা তো ছাড়, এখন আমাদেরকে একটু আগুন জ্বালাতে হবে, তাহলে এখানটায় একটু গরম থাকবে। রাত আরো বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে। এত ঠান্ডা তুই সহ্য করতে পারবি না, তোর গায়ে তো কিছুই নেই। মায়ের কথা মতো বাবলি পাইপের ভিতরে ঢুকে চুপ করে বসে থাকে। কবিতা এদিক ওদিক থেকে কিছু ক্যাচড়া জোগাড় করতে থাকে, আর সেটা জোগাড় করে কবিতা একটু আগুন জ্বালায়। সেই আগুনের প্রভাবে তাদের গায়ে একটু হলেও গরম হয়। এইরকম ভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকাল থেকে কবিতা ভিক্ষা করতে রাস্তায় বসে পড়ে, আর তার মেয়েকে সে পাইপের ভিতরে রেখে যেত। এই রকম ভাবেই বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কবিতা যখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, তখন তার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। তারপর সেই গাড়িটা থেকে কার্তিক নেমে আসে। কার্তিককে দেখে কবিতা কান্নায় ভেঙে পড়ে। কবিতা, তুমি এখানে এরকম অবস্থায় এখানে কি করছো? তুমি ভিক্ষা চাইছো কেন? মা কোথায়? আর আমাদের সন্তান বাবলি কোথায়? কার্তিক, তুমি যতদিন ছিলে ততদিন মা আমাকে কিছুই বলেনি, কিন্তু তুমি কি জানো আমার সঙ্গে কি কি হয়েছে? মা এই শীতের কনকনে ঠান্ডাতে ভোরবেলা উঠিয়ে আমাকে বাড়ির সমস্ত কিছু কাজ করিয়েছে, আর এটাই রোজ করাতো। আমি কিছু বলতাম না, চুপচাপ মুখ বুজে সবকিছু সহ্য করে নিতাম। কিন্তু ছোট শ্রেয়াও আমাকে দেখতে পারেনি। আমার নামে শুধু শুধু মিথ্যা বদনাম দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বার করে দিল, কিন্তু আমি এমনটা কিছুই করিনি। কার্তিক, আমাকে বিশ্বাস করো, আমি মাকে কেন আঘাত দিতে যাব বলো? কি, তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? কার এত বড় সাহস হলো তোমাকে বাড়ি থেকে বার করার? আর আমাদের সন্তান কোথায়? বাবলি কোথায়? আমাকে বাবলির কাছে নিয়ে চলো। কার্তিকের কথাতে কবিতা তাকে বাবলির কাছে নিয়ে যায়। তখন কার্তিক দেখে যে বাবলি একটা পাইপের ভিতরে বসে রয়েছে। বাবলি নিজের বাবাকে দেখে পাইপের ভিতর থেকে বার হয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, বাবা, জানো তুমি ঠাম্মি মাকে কত কিছু বলে বাড়ি থেকে বার করে দিল, কিন্তু মা তো কোনো দোষ করেনি। মা ঠাম্মিকে কত ভালোবাসতো, ঠাম্মি যা বলতো মা তাই করতো, কিন্তু তবুও ছোট কাকের কথাতে ঠাম্মি মা আর আমাকে এই কনকনে শীতের রাতে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে। বাবা, আমরা কি ভুল করেছিলাম?
এই বলে কার্তিক সেদিনকেই কবিতা আর বাবলিকে নিয়ে শহরে চলে যায় আর নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করে। সেদিনের পর থেকে বাবলি বাড়িতে বসে বসে বোর হয়ে যেত, তাই শহরে একটা ছোট্ট দোকান খোলে। সেই দোকানে সে অনেক কিছু বিক্রি করত, যার কারণে তার বেশ ভালো টাকায় লাভ হতো। আর ওদিকে কার্তিক কাজ করত, দুই দিক থেকে টাকা আসতো। এইরকম ভাবেই তাদের বেশ ভালো টাকায় ইনকাম হতো। এদিকে ছোট বৌমা অঞ্জলি দেবীর কাছ থেকে বাড়িটা নিজের নামে লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তখন অঞ্জলি দেবী বারবার বড় বৌমার কথাই মনে পড়ছিল। অঞ্জলি দেবী আর নীলা কোথায় যাবে না যাবে কিছুই বুঝতে পারছিল না। তখন নীলা বড় দাদাকে ফোন করে আর সব ঘটনা খুলে বলে। তখন কার্তিক নিজের মা আর নীলাকে নিয়ে ফ্ল্যাটে চলে আসে। অঞ্জলি দেবী যখন তার বড় বৌমাকে দেখতে পায় তার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। মালতী দেবী তার 5 বৌমা দিয়া, দীপা, গৌরী, সুনিতা ও পল্লবী আর 5 ছেলে দীপক, গৌরব, অর্জুন, সৌমেন ও পলাশকে নিয়ে ছোট্ট এক গ্রামে বসবাস করে। তারা 5 ভাই মিলে কোনো কাজ না পাওয়ার কারণে দিনমজুরের কাজ করে সংসার চালাতো, কিন্তু তাতেও অতগুলো পেট চালানো অসম্ভব হয়ে পড়েছিল। তাই তারা 5 ভাই ঠিক করে, জানিস এবার আমি ভাবছি আর এসব কোনো কাজ করব না, বরং আমরা 5 ভাই মিলে মাছ ধরে বিক্রি করব, আর সেই মাছ বাড়িতে কিছু রেখে দেবো নিজেরা খাওয়ার জন্য। হ্যাঁ দীপক, তুই একদম ঠিক বলেছিস। কি বলো মা, মাছ ধরলে আমাদের লাভ হবে তো? দেখ খোকা, আমি তো এতে কিছুই বলতে পারছি না। যখন তোরা এই ব্যবসা শুরু করবি তখনই বোঝা যাবে। এখন লাভ হবে কি ক্ষতি হবে এই কথা তো আমি এখন কিছুই বলতে পারবো না, কিন্তু আমি তো সবসময় আশীর্বাদ করব যাতে তোরা সবসময় সফল হোস। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। আপনার 5 ছেলে যদি একসঙ্গে ব্যবসা শুরু করে তাহলে আমাদেরই ভালো লাভ হবে, আর সেই টাকা দিয়ে আমরা বাড়িটা মেরামত করে নিতে পারবো। এই তো শীতকাল পড়েই গেল, এই কনকনে শীতে এইরকম ভাবে আর দিন কাটানো যাচ্ছে না। বাড়িতে তো একটাও ভালো কম্বল নেই। হ্যাঁ ঠিকই বলেছ বৌমা, আমাদের বাড়িতে কবে ঘরের কোন যুগের পুরাতন একটা কম্বল রয়েছে। এই কম্বলে কি আর এত কনকনে শীত কাটানো যায়? তোমরা মাছ বিক্রি করে যা টাকা রোজগার করবে তাই দিয়ে একটা কম্বল আর বাড়িটা মেরামত করতে হবে। আর এই তো শীতকাল, সব সময় খালি বরফ পড়ে। আমাদের বাড়িটা একদম ভাঙাচোরা অবস্থা হয়ে গেছে, তার উপর আবার নাকি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কি বলছো বৌমা, বৃষ্টি? কিন্তু শীতকালে আবার বৃষ্টি? এ কথা তো আমি আগে কখনোই শুনিনি। তুমি কোথায় থেকে শুনলে? মা, আমি কাল বাজারে যাচ্ছিলাম, বাজারে গিয়ে ওখানকার সব লোকেদের মুখে এই কথাই শুনলাম। আর তাছাড়া যখন বাড়িতে ফিরছিলাম তখন ওই প্রতিবেশী কাকিমার বাড়িতে টিভি চলছিল, আর খবরে ঠিক এই কথাটাই বলছিল, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ও বাবা, তাহলে তো আর কিছুই করার নেই। বলছি শোনো না, তোমরা 5 ভাই মিলে যত তাড়াতাড়ি পারো বাড়িটা মেরামত করার চেষ্টা করো। এত ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি হলে আমরা কোথায় যাব? হ্যাঁ খোকা, বৌমার একদম ঠিক কথাই বলছে। আর 5 বৌমা কখনই ভুল কথা বলতে পারে না, ওদের কথা মতোই চলতে হবে। তোরা কিছু একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি। কি আর ব্যবস্থা করব বল, এই মুহূর্তে কিছু ব্যবস্থা করার মতো আমাদের হাতে পয়সা নেই। এখন আমাদের এই মাছ ধরে বিক্রি করলে তবেই পয়সা আসবে, না হলে আমরা বাড়ি কখনো ঠিক করতে পারবো না। এইসব কথাবার্তা বলতে বলতে তারা ঠিক করে যে তারা 5 ভাই পরের দিন থেকেই মাছ ধরার কাজ শুরু করে দেবে। সেই দিনটা যেমন হোক করে কেটে যায়। পরের দিন সকাল থেকেই তারা 5 ভাই মাছ ধরার সবকিছু সামগ্রী কিনে নিয়ে বেরিয়ে পড়ে নদীতে। তারা 5 ভাই মিলে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু প্রচন্ড শীত হওয়ার কারণে তাদের ছিপে বা জালে একটাও মাছ উঠছিল না। বাবারে, এত ঠান্ডা জলে একবার হাত দিয়েছি আর আমাকে এত ঠান্ডা লাগছে, কি বলবো। ইচ্ছা করছে এইসব রেখে এক্ষুনি বাড়ির দিকে দৌড় দিই। দীপক, আমি যতটা জানি শীতকালে তো ভালো মাছ ধরা যায় না, কারণ সব মাছ তো একদম নিচের দিকে থাকে। শীতকালে মাছ ধরতে অনেকই সময় লাগে। দেখ না, কখন থেকে আমরা ছিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর ওদিকে আবার ওদের 2 জনকে দেখ, সৌমন আর পলাশ তো থরথর করে কাঁপছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আমরা মনে হয় শীতকালে কোনো মতেই মাছ ধরতে পারবো না। এইসব কথা বলতে বলতে তারা 5 ভাই আরো কিছুক্ষণ চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও তারা 5 ভাই একটাও মাছ পায় না। তখন তারা থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে আসে, মন খারাপ করে বাড়িতে ঢোকে। তাদের মন খারাপের কারণ 5 বৌমা বুঝতে পেরে যায়। জানি তোমরা একটাও মাছ ধরতে পারোনি, তাই তো? ঠিক আছে, এত মন খারাপ করার কিছুই নেই। আজ না হয় কাল ধরে নেবে, একদিন না একদিন ঠিক একটাও তো অন্তত জালে আসবে। তখন না হয় সেটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসবে। আজ এত মন খারাপ করে লাভ নেই।
হ্যাঁ দীপা, তুমি একদম ঠিক কথাই বলেছো। মন খারাপ করলে কি আর মাছ চলে আসবে? তার থেকে ভালো হাসি খুশিতে থাকো। আচ্ছা, তোমরা খেতে বসো, আমি তোমাদের 5 ভাইয়ের জন্য খাবার বেড়ে আনছি। এই বলে গৌরী তাদের 5 ভাইকে খাবার বেড়ে দেয়। গৌরীর হাতে হাতে 4 বৌমাও সাহায্য করে। তারা 5 ভাই যখন খেতে বসে তখন মালতী দেবীকেও গৌরী খাবার এনে দেয়। কি ব্যাপার বৌমারা, তোমরা 5 জনে আমাদেরকে খাবার দিয়ে আর নিজেরাই দাঁড়িয়ে আছো? তোমরা খাবে না? মা, আমরা খাচ্ছি, আপনাদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। আপনাকে আমাদের খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আপনি খেয়ে নিন। বৌমা, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার পাশে আরো 4 বৌমা দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখ দেখেও বোঝা যাচ্ছে যে ভাতের হাঁড়িতে ভাতের একটাও দানা নেই। কি তাই তো? শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে তারা 5 বৌমা অঝরে কান্না শুরু করে। তখন বড় বৌমা কাঁদতে কাঁদতে বলে, মা, আমাদের 5 বৌমার যাই কষ্ট হোক না কেন, সেটা সবচেয়ে প্রথম আপনিই বুঝতে পারেন। আর এই কারণে আমরা আপনাকে এত ভালোবাসি, এত পছন্দ করি। সত্যি বলছি, আজ আমরা তো ভেবেছিলাম আমরা না খেয়ে রাত কাটিয়ে দেব, কিন্তু আপনি ঠিক বুঝতে পেরে গেলেন। বুঝতে পারবো না মানে? আমি তো তোমাদের কখনই আমার বৌমা বলে ভাবিনি। আমি সবসময় তোমাদের 5 বৌমাকে নিজের মেয়ের মতোই দেখি। আর এই কারণেই তোমাদের সব কষ্ট দুঃখগুলো আমি তোমাদের মুখ দেখেই ধরে ফেলি। এখন আমাদের কাছে আর কিছুই করার নেই। এসো, আমি তোমাদের 5 বৌমাকে আমার ভাত থেকে একগাল একগাল করে ভাত দিচ্ছি। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে তারা 5 বৌমা শাশুড়ি মায়ের কাছে গিয়ে বসে। তারপর মালতী দেবী তার 5 বৌমাকে একগাল করে খাইয়ে দেয় এবং নিজেও খায়। ঠিক এইরকম ভাবেই তারা 5 গরিব বৌমা সুখে শান্তিতে বসবাস করছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন তাদের সংসারে অনেকই অভাব চলে আসে। ঠিক তখনই 5 বৌমা মালতী দেবীকে একটা খুশির খবর শোনায়। মা, আপনাকে একটা খুশির খবর দেবার আছে। এই খুশির খবরটা শুনলে আপনি একদম অবাক হয়ে যাবেন। আপনি অনেক খুশি হবেন। আর শুধু এই খুশির খবরটা আমি নয়, আপনার বাকি 4 বৌমাও আপনাকে এই খুশির খবরটা দেবে। হ্যাঁ মা, বৌদি একদম ঠিক কথাটাই বলেছে। আপনি ঠাম্মি হতে চলেছেন। আসলে আপনার 5 বৌমা গর্ভবতী। দিয়া আর দীপার মুখে এই কথা শুনে মালতী দেবী খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সত্যি? তোমরা যে আজ আমাকে কত বড় খুশির খবর জানালে, এটা তোমরা নিজেরাও জানো না। আমি এই খুশির খবরটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি। শেষমেশ আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল, মানে আমি ঠাম্মি হতে চলেছি। ঠিক এইরকম ভাবেই মালতী দেবী তার 5 বৌমার সঙ্গে কথাবার্তা বলছিল। ঠিক তখনই সেখানে মালতী দেবীর 5 ছেলেও চলে আসে আর তাদেরকে মালতী দেবী এই খুশির খবরটা শোনায়। তখন মালতী দেবীর ছেলেরাও অনেকই খুশি হয়। এইরকম ভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। 2 দিন পর, বৌমা, এবার তো তোমাদের ভালো মন্দ খেতে হবে, কিন্তু আমি সেটাই বুঝতে পারছি না তোমাদেরকে এখন কি খাওয়াবো। বাড়িতে তো কিছুই নেই আর হাতে টাকা পয়সাও নেই। আমি তোমাদেরকে ভালো মন্দ খাওয়াতেও পারবো না। মা, আপনাকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। আমরা এইভাবেই ঠিক আছি। যা পেটে পড়েছে সেটাই আমাদের জন্য অনেক, এর বেশি আমরা চাই না। হ্যাঁ মা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনার বয়স হয়েছে। আপনি যদি এত চিন্তা ভাবনা করেন তাহলে দিনের পর দিন শরীর অসুস্থ হতে থাকবে। এ মা, এত জোরে জোরে ঝড় উঠলো নাকি? হাওয়া চালাচ্ছে কেন? বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে। এই শীতকালে এরকম হাওয়া চালালে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারা সকলে মিলে বাইরে বার হয়ে দেখে যে প্রচন্ড ঝড় উঠেছে এবং তারই সাথে বৃষ্টিও পড়ছে। বৌমা, তাহলে সত্যি সত্যি এবার বন্যা হয়ে যাবে নাকি? বৃষ্টির সম্ভাবনা ছিল শুনেছিলাম, কিন্তু এ যে দেখছি বৃষ্টি পড়ছে, আর দেখো কত জোরে আসছে। দেখলেন তোমরা, আমি তো আগেই বলেছিলাম, কতবার করে বললাম আপনার 5 ছেলেকে বাড়িটা মেরামত করতে হবে, কিন্তু আমার কথা তো কেউ শুনলই না। বৌমা, তোমাদের কথা কেউ শুনলো না এটা বলো না। দেখো, আমার 5 ছেলের হাতে টাকা পয়সা নেই বলেই আজ তারা বাড়িটা মেরামত করতে পারছে না। যদি টাকা পয়সা থাকতো তাহলে ওদেরকে বলতে হতো না, কিন্তু এখন তো একটা উপায় বার করতে হবে। তার মানে এই বৃষ্টির খবরটা একদম সত্যি ছিল? সত্যি সত্যি বৃষ্টি চলে আসলো। এবার আমরা কোথায় যাব? তারা সকলে মিলে যখন এইসব কথা বলছিল তখন তাদের বাড়ির ভিতরে জল পড়ছিল। বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হবার পর তারা 5 গর্ভবতী বৌমা বাড়ি থেকে বার হয়ে যাবার সিদ্ধান্ত করে নেয়। মা, মালপত্র নিয়ে বাড়ি থেকে বার হয়ে চলুন। এখানে থাকাটা ঠিক হবে না। দেখুন আমাদের বাড়িতে কতটা পর্যন্ত জল জমে গেছে। চলুন চলুন, এবার বাইরে বার হয়ে চলুন।
এই বলে তারা এক এক করে মাথায় করে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বার হতে থাকে। বৃষ্টির জলে তাদের বাড়িটা পুরো ভর্তি হয়ে গেছিল। তখন তারা 5 বৌমা মালতী দেবীকে নিয়ে এবং মালতী দেবীর 5 ছেলে সকলে মিলে এক উঁচু স্থানে আশ্রয় নেয় এবং সেখান থেকেই তাদেরকে কিছু উদ্ধারকর্মী লোক উদ্ধার করতে আসে। তাদেরকে উদ্ধার করে নিয়ে এক ভালো জায়গায় নিয়ে যায়। গরিব 5 বৌমার কথা শুনে তাদের এক কাপড়ের ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেয়, আর সেখান থেকেই রোজগার করে তারা 5 বৌমা নিজেদের সংসার চালাতে থাকে, আর তাদের হাতে হাতে তাদের স্বামীরাও সাহায্য করে দিতে থাকে। এই রকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।